গুড ইভিনিং। অনেকদিন পর তোমাদের কাছে আসছি, অনেকগুলো কারণ তো আছে। তার মধ্যে মেন কারণটা হচ্ছে যে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের জন্য কিছু বুকস তৈরি হচ্ছিল, আর তোমাদের যে ফিল্মসের বইটা সেটাও তৈরি হচ্ছে, ওই জন্য খুব একটা সময় দিতে পারছি না। তো আজকে 2018 সালে ফিল্মসের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, হিস্ট্রি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাকাউন্টেন্সির উপরে যে এই তিনটি বিষয় থেকে যে কোশ্চেনগুলো এসেছিল 2018 ফিল্মসে, সেগুলো আজকে আলোচনা করব। আর ডেলি যেটা বলছিলাম, মোটামুটি তুমি ধরো 15 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের যে ফিল্মসের যে বইটি আমি তৈরি করছি সেটা তৈরি হয়ে গেলে আমি রেগুলার তোমাদের নিয়ে বসতে পারবো। আসো, প্রিলিমিনারি ডাব্লিউবি এএনএস প্রিলিমিনারি এক্সামিনেশন 2018 এর যে কোশ্চেন পেপার, সেখান থেকে হিস্ট্রি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ সংবিধান এবং অ্যাকাউন্টেন্সির যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আজকে আলোচনা করে দিই। দেখো, প্রথম প্রশ্নটি ছিল জাগিরদারি ক্রাইসিস, অর্থাৎ আমরা বাংলায় বলি জাগিরদারি, এটা কোন সময় হয়েছিল? ইমার্জ আন্ডার দা, অ্যান্সার হচ্ছে মুঘল পিরিয়ডে হয়েছিল। তো এইটার উপরে যেটা তোমার একটু মনে রাখার জন্য একটু এক্সপ্লেনেশন দরকার আছে। জাগিরদারি ক্রাইসিস অ্যারোজ during the late Mughal period, মুঘল পিরিয়ডের শেষ দিকে, স্পেশালি ইন দ্য 17th century, especially in the 17th century, the number of mansabdars increased rapidly, but available jagirs or the land revenue assignment data did not increase proportionately. This created intense competition among nobles, leading to corruption, instability, and weakening the Mughal administrative system. It was one of the major causes of the decline of Mughal Empire. ঠিক আছে, তাহলে জাগিরদার সিস্টেমটা যেটা তোমার হয়েছিল, ক্রাইসিস যেটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে মুঘল পিরিয়ডের শেষ দিকে, মানে 17th সেঞ্চুরির শেষ দিকে, মানে হচ্ছে তোমার তখন ওই শিবাজি যখন মারাঠাদের শিবাজি ছিল সেই সময়টাতে। ঠিক আছে, এরপরে দেখো আমি শর্টে অ্যান্সার গুলো বলবো আর একটু করে নোটস দেওয়া আছে। দ্য ফার্স্ট ম্যাস মুভমেন্ট লঞ্চ বাই গান্ধী, গান্ধীর প্রথম যে মাস মুভমেন্ট, যেটা জন আন্দোলন, যেটা সেটা কি ছিল? এটা ছিল চম্পারণের সত্যাগ্রহ। ঠিক আছে, এটা ছিল চম্পারণের সত্যাগ্রহ। এটা তোমার চম্পারণের সত্যাগ্রহ 1917, মহাত্মা গান্ধী ফার্স্ট মেজর ওয়াজ মুভমেন্ট। এটা তোমার কোথায় হয়েছিল? বিহারে হয়েছিল। ঠিক আছে, ইট ওয়াজ লঞ্চ টু প্রোটেস্ট ইন্ডিগো farmers in Bihar who were forced by British planters to cultivate indigo under the তিন কি আছে তিন কাঠিয়া সিস্টেম, একটা তিন কাঠিয়া সিস্টেম ছিল, তিন কাঠা। The movement marked the beginnings of Gandhian mass political in India. তোমরা জানো মহাত্মা গান্ধী বহুদিন বিদেশে ছিলেন। উনি 1915 উনি ফিরে আসেন। তারপর থেকে ভারতবর্ষে আন্দোলনতে জড়িয়ে পড়েন এবং প্রথম তার যে মুভমেন্টটা ছিল সেটা চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল বিহারে 1917-এ। এইটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন।
দ্য রিয়াল রিজন বিহাইন্ড বেঙ্গল পার্টিশন, বঙ্গভঙ্গের মূল কারণটা কি ছিল? এটা ছিল তোমার হিন্দু মুসলিমের যে ইউনিটিটা বেড়ে যাচ্ছিল, ঠিক আছে, এই মধ্যে বাংলাদেশ এবং যদি তখনকার যে বাংলাদেশ ছিল, আমরা যেটা বলতাম বাংলাদেশ বলতে তখন বোঝাতো বাংলা, বিহার, উড়িষ্যা, এইদিকে আসাম, তোমার টোটাল ওই সাইডটা পুরো, এবং ইভেন তোমার মধ্যপ্রদেশের কিছুটা অংশ নিয়ে বাংলাদেশ বলা হতো, সেইটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। হিন্দু মুসলিমের ইউনিটিটাকে ভাঙার জন্যই কিন্তু বঙ্গভঙ্গটা করা হয়েছিল। এরপরে প্রশ্ন দেখো, নেক্সট এটা পড়ে নি কারেকশনটা, এই যে হিন্দু মুসলিম although the British claimed administrative convenience, যদিও ব্রিটিশরা বলেছিল এটা তাদের শাসন ব্যবস্থার সুবিধার জন্য এটা ওরা করছে, বিশেষত এটি ছিল হিন্দু মুসলিমের ইউনিটকে ভাঙার জন্যই কিন্তু ওরা বঙ্গভঙ্গ করেছিল, ডিভাইড এন্ড রুল পলিসির জন্য। আর হু ওয়াজ ক্রেডিটেড দ্য টাইটেল অফ আয়রন ম্যান অফ ইন্ডিয়া? আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলে? আমাদের ভারতবর্ষের সর্দার বল্লভভাই প্যাটেল। Sardar Vallabhbhai Patel earned the title Iron Man of India due to his decisive role in the কোথায় integration of princely state। হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতার পরে যখন প্রিন্সলি স্টেট গুলোকে একত্রিত করা দরকার হয়েছিল, সমস্ত যে আমাদের দেশীয় রাজন্য বর্গ যারা যারা ছিল, স্বাধীনতার পরে সমস্ত রাজ্যগুলোকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করায় তিনি যে স্টেপ নিয়েছিলেন, তার জন্য তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া উপাধিতে ভূষিত করা হয়েছিল। হ্যাঁ, থ্রু ডিপ্লোমেসি অ্যান্ড ফার্মনেস হি ensured the political unification of India, preventing fragmentation of the country। ভারতবর্ষের যে ফ্র্যাগমেন্টেশন মানে ভেঙে যাওয়া, টুকরো টুকরো ভেঙে যাওয়া ভারতবর্ষকে হাত থেকে উনি রক্ষা করেছিলেন, তাই না? তখন তো ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, তখন ভারতবর্ষ প্রচুর ছোট ছোট তোমার দেশীয় রাজ্যে বিভক্ত ছিল, তাদেরগুলোকে ইউনাইটেড করে ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন, ঠিক আছে? এটা 1953-তে এই কাজগুলো হয়েছিল। স্বাধীনতা পরে তারপর সেটা আইন পাস হয়েছিল 1953-তে, এটা মনে রাখবে। ব্যাডল্যান্ড টপোগ্রাফি হচ্ছে চম্বল ভ্যালিকে বলা হয়, ঠিক আছে? ব্যাডল্যান্ড টপোগ্রাফি ইজ ফর্ম ডিউ টু দা সেভারাল সোয়েল ইরোশন জন্য হয়, ঠিক আছে? প্রচুর সয়েল ইরোশন হলে ভূমি ক্ষয়ের জন্য হয়, রেজাল্টিং ইন রেভাইন্স মানে ছোট্ট নদী, অ্যান্ড গুলিস। দ্য চম্বল ভ্যালিজ in central India is the classic example of this landform. Continuous erosion by the Chambal River has made the land unsuitable for agriculture. তাহলে নেক্সট এসো, তারপর যে দেখো ভাবর বেল্ট ফাউন্ড ইন, ভাবর বেল্ট হচ্ছে হিমালয়ান পেডিমেন্ট জোনটা, কি কারণে তার এক্সপ্রেশন দেখো, ভাবর বেল্ট লাইজ ইন দ্য ফুট অফ দ্য হিমালয়াস, forming parts of the Himalayas Piedmont zone. It consists of coarse sediment, like pebbles, মানে ছোট ছোট পাথর, and boulders brought down by the rivers। সেই জিনিসগুলোকে তোমার নদী এইগুলোকে তোমার সেডিমেন্ট করে, মানে তোমার বড় বড় পাথর, নুড়ি পাথর, এগুলোকে রিভার গুলো মানে তোমার নদীর তলায় জলের স্রোতে ভেসে আসে। Stream often disappear in this region and re-emerge in the fly belt। আরেকবার পড়ে দিই, ভাবরটা কি? ভাবর বেল্ট লাইজ ইন দ্য ফুট হিল অফ দ্য হিমালয়াস। হিমালয়ের যে পাদদেশে সেটা ভাবর বেল্ট বলা হয়। এখানে কি হয়, নদীর স্রোতের পরে পিটমন্ট জোন বলা হয় এটাকে। অ্যাকচুয়ালি যখন নদীটা উপর থেকে নেমে আসে, তখন তোমার চারিদিকে যে তোমার পেবেল বোল্ডার এগুলো থাকে, সেগুলো সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে ওইগুলোকে একটা অঞ্চল সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এইটাই হচ্ছে ভাবর।
stream often disappear in this region. এরপরে প্রশ্নটা দেখো কি আছে, Nagaland mountains are becoming increasingly barren mountain mainly due to হচ্ছে shifting cultivation. Shifting cultivation আছে, এটা হচ্ছে পাহাড়ের অঞ্চলে অনেক আদিবাসীরা এই শিফটিং কাল্টিভেশনটা করে। ঠিক আছে, পাহাড়ের মধ্যে তারা চাষবাস করে, হ্যাঁ, অস্থায়ীভাবে চাষবাস করে। এটা তোমার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা মানে বিভিন্ন রকম গাছপালা পুড়িয়ে তার মধ্যে সার তৈরি করে ওই জায়গার মধ্যেই তারা চাষবাস করে। হ্যাঁ, তাহলে কি বলছে শিফটিং কাল্টিভেশন, এটা ঝুম চাষ বলা হয়, বাংলাতে ঝুম বলি আমরা। ইনভলভস ক্লিয়ারিং ফরেস্ট ল্যান্ড by burning vegetation. In Nagaland, repeated practice without adequate follow periods lead to the deforestation and soil erosion. তাহলে কি হচ্ছে ওই জায়গাতে কি হচ্ছে, যে তোমার গাছপালা কেটে তোমার যদি ওখানে ইয়ে করা হয়, কি বলে শিফটিং কাল্টিভেশন করা হয়, তাহলে ওখানে আমার একটা তোমার সয়েল ইরোশন তৈরি হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে, মেকিং দ্য হিলস বারেন, তার জন্য হচ্ছে অনুর্বর ভূমি ওখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে নাগাল্যান্ডে মাউন্টেন্স আর বিকামিং ইনক্রিজিংলি বারেন মাউন্টেন্স ডিউ টু শিফটিং কাল্টিভেশন। The approved length of the coastline in India is কত? 6,500 কিলোমিটার। এটা এক্সপ্লেনেশনে কিছু নেই। তারপরে দেখো the coast that belongs to Kerala is known as Malabar coast. ঠিক আছে, মালাবার কোস্ট বলা হয়। Malabar coast stretches along with the western coast of Kerala. It is known for backwaters, lagoons, spice state history, and heavy monsoon rainfall. The longest river in India, South India, longest river হচ্ছে গোদাবরী। এটা হচ্ছে গোদাবরী। গোদাবরীকে সাউথের গঙ্গা বলা হয়। হ্যাঁ, দক্ষিণের গঙ্গা বলা হয়। এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 1465 কিলোমিটার। গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার, আর আমাদের গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2550 কিলোমিটার। এরপরে যা প্রশ্ন এসেছিল তোমার ইয়ে থেকে উপরে বলা হলো, এরপর আছে সংবিধান থেকে কি প্রশ্ন এসছে, কোশ্চেন ফ্রম ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে এখানে। The solemn resolution of the preamble of our constitution made in the name of people of India. যার নামে আমরা সংবিধান যারা প্রস্তুত করেছিলেন, হ্যাঁ, তাদের সংবিধানটা দেখবে প্রথমে লেখা আছে প্রিএম্বেলে, যে দেখো এইভাবে লেখা আছে, the preamble begins with এইভাবে লেখা আছে, we the people of India clearly stating that sovereignty lies with the people. অর্থাৎ ভারতবর্ষের জনগণ, সেই জনগণের হাতেই কিন্তু ভারতবর্ষের সার্বভৌম ক্ষমতা, হ্যাঁ, দেওয়া হয়েছে। নট পার্লামেন্ট অর দা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ পার্লামেন্টের হাতে বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির হাতে এই ক্ষমতা নেই, জনগণের হাতে রয়েছে। অর্থাৎ ইচ্ছে করলে জনগণ কি করে, দেখো ভোটাধিকার দেওয়া আছে, তারা যে কোনো সময় পার্লামেন্টের মেম্বারদের করতে পারে, ভোটে তাদের পরাজিত করে নতুন মেম্বার তাদেরকে নিতে। আসল হচ্ছে ক্ষমতাটা তাদের উপর দেওয়া আছে না, ভারতের যে জনগণ আছে, যে জনগণের হাতে কিন্তু সার্বভৌম ক্ষমতা রয়েছে। এরপরে দেখো, the group of people in the state constitute backward class to satisfy article 15 clause 4, এটা হচ্ছে আর্টিকেল 15 ক্লজ 4 is left to, এটা the state, হ্যাঁ, এটা হচ্ছে the state to decide. ব্যাকওয়ার্ড ক্লাসে তোমরা জানো যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে তোমার পিপলদের জন্য গ্রুপ যে আছে তোমার ব্যাকওয়ার্ড ক্লাস, তোমরা জানো এখন পর্যন্ত পশ্চিম বাংলাতে এই ওবিসি সংক্রান্ত
এই এই জিনিসটা কিন্তু হয় কার হাতে দেওয়া আছে, স্টেট গভর্নমেন্টের হাতে দেওয়া আছে। কারণ প্রত্যেকটা রাজ্যের জাতি একই ধরনের জাতি বসবাস করে না। কোন জাতি এসসি এসটি, কোন জাতি এসসি এসটি হবে সেটা যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের মধ্যে আছে, কিন্তু কারা ওবিসি হবে সেটা কিন্তু রাজ্য সরকারের হাতে আছে। দেখো এক্সপ্লেনেশন আর্টিকেল 15(4) empower the state to make a special provision for socially and educationally backward classes. The identifiable of backward classes is not fixed centrally and may vary from state to state based on the local condition. Courts only review whether the classification is reasonable, not decide it themselves. তাহলে কিন্তু এই যে কারা ওবিসির মধ্যে আসতে পারবে সেটা কিন্তু রাজ্য সরকার ডিসিশন করবে। সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট কিন্তু এটাকে রিভিউ করতে পারবে। যেমন ধরো যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে ওবিসির ঘটনা যেটা চলছে সেটা কোর্ট রিভিউ করছে। In which of the following cases the Supreme Court rules that principle of sovereign immunity will not apply to a proceedings for award of compensation for violation of fundamental rights? হ্যাঁ, একটা একটা কেস ছিল এটাতে, এই কেসটাকে মনে রাখবে শুধু, এই প্রশ্নটিকে মনে রাখবে। আর এই কেসটাকে, হ্যাঁ, লীলাবতী বেহেরা ভার্সেস স্টেট গভর্নমেন্ট অফ উড়িষ্যা, এই কেসটাকে মনে রাখবে। এটা 1993 একটা কেস। হ্যাঁ, which of the following cases did the Supreme Court rule that principle of sovereign immunity will not apply to the proceedings for award of compensation for violation of the fundamental rights? ঠিক আছে, 93-তে হয়েছিল এই কেসটা। সেটাকে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল। দ্য সুপ্রিম কোর্ট হেল মানে এখানে সুপ্রিম কোর্ট তার মতামত দিয়েছিল দ্যাট সভারেন ইমিউনিটি ডাজ নট, হ্যাঁ, অ্যাপ্লাই where there is a violation of fundamental rights, practically articles 21 right to life। ঠিক আছে, the court awarded compensation for custodial death, establishing the principle of constitutional tort, a landmark judgment in public law remedies. Money bill invented by Rajya Sabha, no. Invented by both the houses, no. মানি বিল তোমরা জানো, মানি বিলটা হচ্ছে যে একমাত্র রাজ্যসভাতে এটা, লোকসভাতে এটা উত্থাপন করা যায়। আর্টিকেল হচ্ছে 109। 109 অনুসারে মানি বিল কেবলমাত্র রাজ্যসভাতে এটা তোমার উত্থাপন করা যায়। ঠিক আছে, আর মূল পাওয়ার কিন্তু মানি বিলের ক্ষেত্রে এটা দেওয়া আছে কাকে, লোকসভাকে দেওয়া আছে। মানি বিলটা যখন তোমার পাস হয়ে যায় লোকসভাতে, সেটাকে পাঠিয়ে দেওয়া হয় রাজ্যসভাতে। রাজ্যসভা কি করে, ওই বিলটার উপর তাদের রেকমেন্ডেশন দিতে পারে। সেই রেকমেন্ডেশন তারা লোকসভা গ্রহণ করবে কি না করবে সেটা সম্পূর্ণ লোকসভার হাতে ডিপেন্ড করে, লোকসভার ক্ষমতার মধ্যে ডিপেন্ড করে। স্বাভাবিকভাবে মানি বিলের ব্যাপারে রাজ্যসভার কোনো ক্ষমতা নেই। এখানে প্রশ্ন ছিল মানি বিল ক্যান বি, এখানে কোনো অ্যান্সার নেই, নাম দেওয়া হবে। আমি যেটা বললাম সেটা নিচে এখানে লেখা আছে। আর মানি বিলের এটা ফিনান্সিয়াল বিল আছে, দেখো ফিনান্সিয়াল বিল, provision to financial bill is provided under article 110। এটা মানি বিল আর কি, 110 হচ্ছে মানি বিল। 110 defines money bill and dealing with the taxation, borrowing, consolidation fund, consolidation fund আমার ডিটেলস ভিডিওগুলো দেখবে। 266 267 এ আছে consolidation fund, contingency fund, public account। Financial bill are closely connected
to money bills and undertaking and understanding Article 110 is essential to identify the nature of financial legislation. Article 110 deals with the financial bill, but classification originate from Article 10. তাহলে মনে রাখবে আর্টিকেল 117 কিন্তু ফিনান্সিয়াল বিল সংক্রান্ত লেখা থাকলেও কিন্তু অরিজিনেশন যদি তুমি ধরো প্রভিশন যেটা লেখা আছে সেটা কিন্তু 110 আছে। Finance are distributed between the center and the state on the basis of recommendation of the Finance Commission. Finance Commission তোমরা জানো 280 Finance Commission আর্টিকেল 280 তে রয়েছে কনস্টিটিউশনাল বডি একটা that document the distribution of financial resources between the center and the state. ভারতবর্ষের যে তোমার যে আমাদের ট্যাক্স যে কালেকশন হয় সেই কালেকশন রাজ্যগুলির মধ্যে যে বন্টন করে দেয় তার রেকমেন্ডেশনটা কে কে করে? ফাইন্যান্স কমিশন করে, ঠিক আছে। Under the concept of doctrine of eclipse applies only to the post constitutional laws in respect of citizen only. এটা মনে রাখবে, তোমাদের পরীক্ষা এসেছিল। Under the constitution doctrine of eclipse, এটা post constitutional laws in respect of the citizen only. The explanation কি আছে দেখো। The doctrines of lapse applies when a law becomes inconsistent with the fundamental rights after the constitution come into force. Such a law not void ab initio but remain dormant, মানে ইক্লিস মানে হচ্ছে গ্রহণ লেগে যায়, তাই না? ইক্লিস মানে হচ্ছে চন্দ্র গ্রহণের মতো, মানে ইক্লিস মানে গ্রহণ লাগা বলে, অন্ধকার হয়ে যায় জিনিসটা, আর কার্যকরী তাই না, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ডরমেন্ট মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। and can revive in the inconsistency removed. It mainly applies to laws affective citizen, not non-citizen. এটা নন সিটিজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এটা সিটিজেনদের ক্ষেত্রে। জিনিসটা বুঝিয়ে বলি, কোন ধরো ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, তার আগে ভারতবর্ষে অনেক আইন চালু ছিল, ঠিক আছে। সময়ের সাথে সাথে দেখা যায় যে এমন কিছু আইন স্বাধীনতার পূর্বে পোস্ট কনস্টিটিউশনাল পিরিয়ডে আমাদের কোনো একটা আইন থেকে থাকে, সেটা যদি আমাদের সময়ের সাথে ইনকনসিস্টেন্সি হয়ে যায় আর কি, মানে মনে হবে যে না এটা খাপ খায় না, সেই আইনটা কিন্তু নট ভয়েড অ্যাব ইনিশিও, ওটা কিন্তু অকার্যকর একেবারে হয়ে যায় না, একটু সুপ্ত ডরমেন্ট হয়ে যায়, ঠিক আছে। ডরমেন্ট হয়ে যায় কাদের জন্য? ভারতবর্ষের নাগরিকদের জন্য, সেটা কিন্তু নন সিটিজেনের জন্য নয়। ফাইন্যান্স কমিশন কতজন মেম্বার থাকে? চেয়ারম্যান আর আরো 3 জন মেম্বার থাকে। 4 জন টোটাল হচ্ছে তোমার চেয়ারম্যান, একজন চেয়ারম্যান থাকে 280 তে, and 3 আদার্স মেম্বার থাকে। এখানে কিন্তু এই জিনিসটা ভুল দিয়েছে, এখানে 4 জন হবে না, এটা 3 হবে। টোটাল মেম্বার বাট কনস্টিটিউশন ডিসাইডেড অ্যাজ চেয়ারম্যান উইথ 4 মেম্বার। Hence, optional D is technically correct as per wording used in exam. এখানে যেটা দেওয়া আছে এখানে কিন্তু এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ডিটা কারেক্ট। আর তোমার যেহেতু চেয়ারম্যান এন্ড 4 মেম্বার, চেয়ারম্যান 3 মেম্বার্স এ আছে, আমি দেখেছি। এটা 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 হচ্ছে 4 মেম্বার্স না 3 মেম্বার্স, চেয়ারম্যান এন্ড 3 মেম্বার্স। আর্টিকেল 246, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল 246, ঠিক আছে। এটা কি করে? এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে প্রশাসনিক ক্ষমতার যে বিভাজন, হ্যাঁ, ইন্ডিয়ান লিস্ট, স্টেট কনকারেন্ট লিস্ট, সেটা ডিটেলস বলা আছে। কততে বলা আছে? 246 এ বলা আছে। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস ওয়ার নট ইনক্লুডেড ইন দ্য 92 অ্যামেন্ডমেন্ট। 92 অ্যামেন্ডমেন্টটা 2003-এ হয়েছিল। এখানে তোমার 3টি ভাষা, বোডো, নেপালের ডোগরি, এই 3টি ভাষাকে ইনক্লুড করা হয়েছিল, সাঁওতালি ভাষা হয়নি। সাঁওতালি ভাষা, হ্যাঁ, ইনক্লুডেড আর্লিয়ার। সাঁওতালি ভাষা অনেক আগে হয়েছিল, ঠিক আছে। আর এই 3টে ভাষা হয়েছিল
2003 সালে, যখন আমাদের ভাষাগুলো তোমার 18 থেকে 21 হলো, প্রথম 18 ছিল, তারপর 3টে থেকে 21 হলো। এরপর চলে আসছি আমরা, চলে আসছে এরপরে তোমাদের আমাদের অ্যাকাউন্টেন্সি। স্পেশাল পারপোজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার্ড বাই স্পেশাল পারপোজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট করে আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট করে। ঠিক আছে, দুটো অ্যান্সার হবে, ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এএনসি অ্যান্সার হবে। হ্যাঁ, কনসেপ্ট তোমরা জানো, এটা কনসেপ্টটা পড়ছি না। Which of the accounting concept that requires the practice of crediting closing stock in the trading account? এই ট্রেডিং অ্যাকাউন্টে যেটা ক্লোজিংটা যায়, স্টকটা যায় ট্রেডিং অ্যাকাউন্টে, ক্লোজিংটা তোমার ক্রেডিট সাইডে যায়, এটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ঠিক আছে, ম্যাচিং কনসেপ্ট। তোমরা এই কনসেপ্ট গুলো ভালো করে, গোয়িং কনসার্ন কনসেপ্ট কাকে বলে, কস্ট কনসেপ্ট কাকে বলে, রিয়েলাইজেশন কনসেপ্ট, ঠিক আছে, এগুলো ভালো করে তোমরা বেসিক জিনিসগুলো পড়বে, তাহলে সেগুলো করতে তোমাদের সুবিধা হবে। ম্যাচিং কনসেপ্ট কি করে, এক্সপেন্স অফ দ্য পিরিয়ড মাস্ট বি ম্যাচ উইথ দ্য রেভিনিউ অফ দ্য দ্যাট পিরিয়ড। ম্যাচিং কনসেপ্ট, কারণ এক্সপেন্স আমরা ট্রেডিং এ কি দেখাচ্ছি, একদিকে তোমার আমরা ডেবিট সাইডে আমরা এক্সপেন্সটা দেখাচ্ছি, আর ক্রেডিট সাইডে আমরা তোমার ক্লোজিং স্টকটা দেখাচ্ছি অথবা তার ইনকাম গুলো দেখাচ্ছি। ফলে আমার দুটোকে ম্যাচিং করতে হয়, এক্সপেন্স প্লাস এক্সপেন্স ইকুয়াল টু আমার তোমার রেভিনিউ হবে। Closing stock is not expense in the current year, but it is credited in the trading account due to avoid overstating expense. ঠিক আছে, এটা কেন দেখানো হয়, যেহেতু ধরো আমার তো ক্লোজিং স্টকটা তো আমার এক্সপেন্স নয়, এটা আমার স্টক আছে মানে আমার অ্যাসেট রয়েছে। হ্যাঁ, তার মানে যত মাল আমার কেনা হয়েছিল, যত যত আমার ওপেনিং প্লাস পারচেজ, হ্যাঁ, সেটা করে আমার হ্যাঁ আমার বার করতে হয়। Closing stock is not an expense of the current year. It is credited in the trading account to avoid overstating expense. ঠিক আছে, the policy of anticipated no profit and provide for the possible losses is due to convention of কি, মনে রাখবে, প্রশ্নটা বুঝে না। The policy of anticipated no profit provide for all possible losses, এই মানে হচ্ছে কি, আমি যদি কোনো প্রফিট করব ভবিষ্যতে, সেটা কিন্তু আমি কি করি, আমরা এই পলিসিটাকে আমরা ধরি না, ভবিষ্যতে যদি আমি লস করি সেটাই ধরে রাখি, তাই না? এটাকে কি বলে, কনজারভেটিজম বলে এটাকে। আমরা যে অ্যাকাউন্টেন্সি তাকে কনজারভেটিজম বলে। আমাদের যদি লস হয় তাহলে কিন্তু আমাকে লসেই ওটাকে দেখাতে হবে। হ্যাঁ, কিন্তু যদি প্রফিট, ভবিষ্যতে প্রফিট হবে, এরভাবে কিন্তু আমরা অ্যাকাউন্টিং করি না, এটাকে কনজারভেটিজম বলে। এটা হচ্ছে ডি অ্যান্সার। ঠিক আছে, তার মানে যখন দেখবে যে এন্টিসিপেটেড নো প্রফিট বাট প্রোভাইড ফর অল পসিবল লসেস, যখন আমাদের ধরো প্রভিশন ফর ব্যাড ডেট, আমরা কি করি, ব্যাড ডেট আমার প্রচুর ব্যাড ডেটের একটা সম্মান প্রভিশন দেখাই, আমরা সম্ভাবনা আছে এটা লস হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু এটাকে আমরা আমরা পিএল এ ডেবিট দেখাই। হুম, আর ক্লোজিং স্টক ভ্যালুড অ্যাট কস্ট অর এনআরভি হুইচ এভার লোয়ার অ্যাজ পার এস2, আমরা কিন্তু এইভাবে দেখাই। এইগুলো আবার কনজারভেটিভ। ঠিক আছে, asset are usually shown in the balance sheet at
অ্যাসেটকে সবসময় ব্যালেন্স শিটে কস্টে দেখায়, ঠিক আছে, আনএক্সপেক্টেড কস্ট বলা হয়, আমরা কিন্তু এটাকে কস্টে দেখাই। হুম, যদি আমার কোনো ঘটনা ঘটে, আমার যদি অ্যাসেট যদি রিভ্যালুয়েশন হয়, তার সত্ত্বেও কিন্তু ওটাকে আমরা কি করি, রিভ্যালুয়েশন রিজার্ভ করে আলাদা করে কিন্তু ব্যালেন্স শিটে দেখাতে হয়। তার জন্য অ্যাসেট আর শোন অ্যাট হিস্টোরিক্যাল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, এটাকে আনএক্সপেক্টেড কস্ট বলা হয়, ঠিক আছে। অ্যাসেট হিস্টোরিক্যাল কস্ট, যত টাকা একটা অ্যাসেট পারচেস করা হয়, তারপর ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে সেটাকে আনএক্সপেক্টেড কস্টে দেখা, যেটা আবার এখন পর্যন্ত অ্যাসেটটা ভ্যালুয়েশনে রয়েছে সেই দামে দেখাতে হয়। হ্যাঁ, রিভ্যালুয়েশন ইজ অ্যান এক্সেপশনাল বাট নট দ্য রুল। রিপ্লেসমেন্ট অ্যান্ড রিয়েলাইজেশন ভ্যালু ভায়োলেট দ্য কস্ট কনসেপ্ট। তাই মনে রাখবে যে আমি রিপ্লেসমেন্ট ভ্যালু বা রিয়েলাইজেশন ভ্যালুতে যদি আমি কস্টটাকে আমি অ্যাসেটে যেটা করি, তাহলে আমার কস্ট কনসেপ্টটাকে কি করে ভায়োলেট করে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে যে আমার আনএক্সপায়ার্ড কস্টে আমরা দেখাই, এটা মানে হচ্ছে যে হিস্টোরিক্যাল কস্ট মানে ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু আনএক্সপায়ার্ড কস্ট। Which of the following arrangement represent the order of liquidity? লিকুইডিটি মানে হচ্ছে খুব সহজে আমি ক্যাশ করতে পারবো। দেখো, যেটা আমার আছে ক্যাশ, তো ক্যাশ আগে আসবে, এক নম্বর হচ্ছে ক্যাশ। 2 নম্বর কি হচ্ছে, যদি আমার ডেটার থাকে, সে তার কাছে আমার সম্ভাবনা আছে টাকাটা পাওয়ার। তারপর হচ্ছে বিল রিসিভেবল, তারপর হচ্ছে স্টক, ঠিক আছে। এই স্টক যেটা আছে আমাদের বিক্রি হবে, আমি ক্রেডিট দিতে পারবো না, তাই না। তাহলে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি পরপর সাজাতে বলেছে, হ্যাঁ, যাতে আমার কোনটা লিকুইডিটি, আমার লিকুইডিটিটাকে অ্যারেঞ্জমেন্ট করে। ফলোইং ওয়ান অফ দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্ট, আমাদের অ্যাকাউন্টে সেটা এটাই দেখানো হয় যে সবচেয়ে লিকুইডিটি হচ্ছে তোমার, হ্যাঁ, পরপর পরপর আমার যদি ক্রোনোলজিক্যালি সাজায় আর কি, ক্যাশ হচ্ছে প্রথম, তারপর ডেটাস, তারপর বিল রিসিভেবল, তারপর স্টক। আচ্ছা, অলরেডি লিকুইড হচ্ছে, তারপর ডেটা, বিল রিসিভেবল, আর তারপর স্টক হচ্ছে লিস্ট লিকুইড, ঠিক আছে। The net worth of a limited company is equal to, এটা হচ্ছে তোমার টোটাল শেয়ার হোল্ডার্স, হুম, আর যে প্রোপাইটার ফান্ড। যত নেট ওয়ার্থ বলতে কি হয়েছে, টোটাল শেয়ার হোল্ডার আর প্রোপাইটার ফান্ড থেকে আমাদের নেট ওয়ার্থ বলা হয়। নেট ওয়ার্থ রিপ্রেজেন্ট শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ মাইনাস অ্যাকুমুলেটেড লসেস। It reflects owner's equity, not asset minus liability difference alone. আমি জাস্ট তোমাদেরকে এমসিকিউ গুলো পড়াচ্ছি এগুলো, এগুলো যখন ডিটেলস চ্যাপ্টারে যখন তোমরা যখন কি বলে ওটা মেন্সের জন্য প্রিপারেশন নেবে, তখন কিন্তু ডিটেলস পড়ানো হবে, কারণ এতগুলো প্রশ্ন তো। জার্নাল প্রপাস কি করে, জার্নাল প্রপাস করে তোমার অল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রেক্টিফিকেশন অফ এন্ট্রিজ গুলো করা হয়। জার্নাল প্রপাস ইউজ টু রেকর্ড all adjustment and rectification entries. Hmm. Opening entries, closing entries, rectification of error, adjustment entries. আর রুটিন যে ট্রানজেকশন গুলো থাকে সেগুলো আমার কোথায় যায়, সাবসিডি বুকসে চলে যায়। Which one of the following satisfied the accounting equation? Accounting equation হচ্ছে asset equal to owner's equity plus liability. তোমরা এটা সবাই জানো, asset equal to owner's equity plus liability। আর যে টোটাল অ্যাসেট থাকবে, ওনার সিকিউরিটি লাইবিলিটি, অর্থাৎ দুটো লাইবিলিটি, এই লাইবিলিটি ওনার সিকিউরিটি মানে ইন্টারনাল লাইবিলিটি, এটা হচ্ছে লাইবিলিটি আদার্স, লং টার্ম লাইবিলিটি আদার্স যেগুলো থাকে, শর্ট টার্ম লাইবিলিটি সেগুলো হচ্ছে, এগুলো লাইবিলিটি, ঠিক আছে। এই দুটো মিলে হচ্ছে আমরা তোমার টোটাল আমার ব্যালেন্স শিট দাঁড়িয়ে আছে, মানে হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওটার এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। আমার 69 দেখো, আর এটা হচ্ছে উপরে যে ইকুয়েশনটা হচ্ছে, এটা ডবল এন্ট্রি সিস্টেমের একটা ফাউন্ডেশন। Which one of the following errors is an errors of principle?
এরার্স অফ প্রিন্সিপাল কি বলো, ডেবিটিং রিপেয়ার্স অ্যাকাউন্ট ইনস্টিড অফ ফার্নিচার। আমি যদি রিপেয়ার্স অ্যাকাউন্টটাকে ডেবিট করি ইনস্টিড অফ ফার্নিচার অ্যাকাউন্ট, এটাই বলছে তোমার কি বলে ওটাকে, এরার্স অফ প্রিন্সিপাল। ঠিক আছে, কি বলছে হচ্ছে এরার্স অফ প্রিন্সিপাল হোয়েন অ্যাকাউন্টিং রুলস ভায়োলেটেড, অ্যাকাউন্টিং রুলটাকে ভায়োলেশন করা হয়। ঠিক আছে, যেমন তার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখো, repairs to furniture should be capitalized not expense। রিপেয়ার্সটা যখন আমি ফার্নিচারকে রিপেয়ার করছি সেটা ফার্নিচারের সাথে যোগ হয়ে সাথে ক্যাপিটালাইজ হয়ে যাবে। এটাকে এখানে কি করা হচ্ছে, রিপেয়ার অ্যাকাউন্ট করে একটা এক্সপেন্স করে দেওয়া হচ্ছে। এটা এক্সপেন্স হয়ে গেলে কিন্তু আমার ফার্নিচারটা ক্যাপিটালাইজ হলো না। Goods worth rupees 200 returned by Mohan were taken into stock but no entry was passed। এটা কি ধরনের ওমিশন, মানে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে ওমিশন বলা হয়। এটা করা উচিত ছিল, এটা করা হয়নি। এক্সপ্লেনেশন কি আসছে, এক্সপ্লেনেশন হচ্ছে দ্য ফার্নিচার ফেলিওর টু রেকর্ড এ ট্রানজাকশন অ্যাট অল, এটাকে ওমিশন বলা হয়। কোনো ট্রানজাকশনকে যদি আমি একেবারে এন্ট্রি না করি সেটাই হচ্ছে ওমিশন। ঠিক আছে, দ্য অ্যাসার্টেনমেন্ট অফ ভ্যালু অফ স্টক from accounting records is known as perpetual inventory। পারপেচুয়াল ইনভেন্টরি বলা হয় এটাকে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মেনটেন কন্টিনিউয়াস স্টক রেকর্ড, তাই না? স্টক সবসময় আমার ফিজিক্যাল কাউন্ট থাকবে, উইদাউট ফিজিক্যাল কাউন্টে স্টক টোটাল আমার কিন্তু রেকর্ড হবে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মেনটেন্স কন্টিনিউয়াস স্টক রেকর্ডস উইদাউট ফিজিক্যাল কাউন্ট। অ্যামাউন্ট পেড ফর অ্যাকোয়ারিং গুডউইলস, আমি যদি কোনো গুডউইলটাকে যদি আমি পারচেস করি সেটা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার ধরা হয়। হ্যাঁ, গুডউইল যদি আমরা পারচেস করি সেটাকে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ধরা হয়। তার জন্যই কিন্তু তোমার গুডউইলটা আমাদের অ্যাসেটে দেখানো হয়। যখন আমার ধরো পারচেস কনসিডারের সময় যদি আমি কোনো একটা জিনিস কিনছি কোনো অন্য কোনো কোম্পানির কাছ থেকে, সেটা যদি আমি বেশি মেশিনটার দাম যা আছে বা তার ওই কোম্পানির যে অ্যাসেট আছে তার বেশি দামে যদি আমি কিনি, তাহলে কিন্তু আমার ওটাকে গুডউইলে শো করতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা। গুডউইল গিভস লং টার্ম বেনিফিট হেন্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যদি উল্টোটা হয়, হ্যাঁ, তাহলে এটা ক্যাপিটাল রিজার্ভে চলে যাবে। স্টেশনারি অ্যাকাউন্ট প্রবলেম নিউমেরিক্যাল একটা ছিল, কারেক্ট অ্যান্সার ছিল 1400, দেখে নেবে। এটা খুব খুব ইজি একটা ছিল, ওপেনিং স্টক প্লাস পার্চেজ মাইনাস ক্লোজিং ছিল, সেটা 1400 অ্যান্সার আসবে। সেটা 170 তে আসে, খুব সিম্পল ছিল, ওপেনিং স্টক প্লাস পার্চেজ মাইনাস ক্লোজিং স্টক। ঠিক আছে, কত টাকা এক্সপেন্স হয়েছে। রিলেশনশিপ বিটুইন কনসাইনার অ্যান্ড কনসাইনার, এটা জানো তোমরা, প্রথমেই লেখা আছে চ্যাপ্টারটাতে, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেল ইন্ডিকেট, এটা হচ্ছে অ্যাকাউন্ট সেল ইন্ডিকেট কনসাইনিতে নেট অ্যামাউন্ট ডিউ বাই কনসাইনি টু কনসাইনার। নেট অ্যামাউন্ট ডিউ বাই কনসাইনি টু কনসাইনার, যত নেট অ্যামাউন্ট ডিউ আছে কনসাইনি টু কনসাইনার, এটা কি হলো অ্যাকাউন্ট সেল ইন্ডিকেট করে। অ্যাকাউন্ট সেল ইন্ডিকেট কি করে, মানে একটা অ্যাকাউন্টিং ও সেল, ওখানে থাকে একটা অ্যাকাউন্ট থাকে কনসাইনি কনসাইনার কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, সেটা কি শো করে, নেট অ্যামাউন্ট কতটা ডিউ বাই কনসাইনি টু কনসাইনার। ঠিক আছে, ডিউ বাই কনসাইনি টু কনসাইনার, ঠিক আছে, কতটা ডিউ আছে। তাহলে এই কয়েকটা তোমাদের প্রশ্ন ছিল, তো এই প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম, তোমরা একটা দেখবে। বেশি এখানে প্রশ্ন ছিল না, গোটা 30-35টা মতো হয়তো ছিল। ঠিক আছে, তো 2018 সালের এই প্রশ্নগুলি আমি আলোচনা করলাম, তোমরা একটু দেখবে। আর আমি মাঝে মাঝে আসবো, ওই তোমার
যেহেতু এটার পিছনে আমি একটা খুব বছর সময় দিতে পারছি না, আগামী 15 তারিখের পর থেকে আমি টোটাল যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের প্রায় প্রতিদিনই আসার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।